আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে জাত ব্যবস্থার বিলুপ্তি ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা, সেটাই বঙ্গানুবাদ করে ইংরেজিতে যে অ্যানিহিলেশন অফ কাস্ট, তার বঙ্গানুবাদটা আমি পড়ব। কারণ এই মুহূর্তে বা বলতে পারো যে গত এক দশকে যেভাবে দলিত অত্যাচার, দলিতদের বিভিন্নভাবে ডিপ্রাইভ করা এবং সব দিক দিয়েই তাদেরকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে এবং হিন্দু রাষ্ট্র গঠন করবে এই চিন্তাভাবনা মানুষের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে এবং তপশিলি জাতি, আদিবাসী, উপজাতি, ওবিসি শ্রেণীর ভেতরেও তাদেরকে ভুল বুঝিয়ে হিন্দু রাষ্ট্রের যে একটা গভীর চক্রান্ত, সেই গভীর চক্রান্তের প্রতিবাদ হিসেবেই এই জাত ব্যবস্থার বিলুপ্তি, এই গ্রন্থটি আমাদের আজকে বড় প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। তাই সকলের জ্ঞাতার্থে জানাই যে আপনারা একটু শুনবেন যে ডক্টর বি.আর. আম্বেদকর 1936 সালে যে তার 4টে গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ, যেটা জাত ব্যবস্থার বিলুপ্তি, যেখানে তিনি জাতপাত তোরক মণ্ডলে ভাষণ দিয়েছিলেন, সেইটারই আমি বঙ্গানুবাদ করে শোনাচ্ছি। আজকে প্রথম পর্ব, জাত ব্যবস্থার বিলুপ্তি। বন্ধুগণ, এই সম্মেলনে সভাপতিত্ব করার জন্য জাতপাত তোরক মণ্ডলের যে সমস্ত সভ্যগণ আমাকে অনুগ্রহ করে নিমন্ত্রণ করেছেন, তাদের সৎসাহসের পরিমাণ ভেবে আমি অত্যন্ত চিন্তিত। আমি এ বিষয়ে নিশ্চিত যে আমাকে সভাপতিত্ব করার জন্য মণ্ডলকে অনেক প্রশ্নবাণের সম্মুখীন হতে হবে। মণ্ডলকে এই প্রশ্ন করা যেতে পারে যে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করার জন্য বোম্বে থেকে এক অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষকে কেন আমদানি করা হলো। আমি বিশ্বাস করি এই সম্মেলনে সভাপতিত্ব করার জন্য আমার চেয়ে অনেক উপযুক্ত লোক মণ্ডল অনায়াসে খুঁজে পেত। আমি হিন্দুদের সমালোচনা করেছি, যে মহাত্মাকে হিন্দুরা প্রগাঢ় ভক্তি করে, আমি সেই মহাত্মার কর্তৃত্বের ওপর প্রশ্ন করেছি। তারা আমাকে নিন্দে করে, তাদের উদ্যানের মধ্যে আমি হলাম একটি কাঁটা গাছ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে অনেক রাজনীতির চেতনা সম্পন্ন হিন্দুদের এই মণ্ডলকে অবশ্যই জবাবদিহি করতে হবে যে এই সম্মানীয় পদটি অলঙ্কৃত করার জন্য আমাকে কেন ডাকা হলো। এই সম্মেলন সভাপতিত্বর পদ অলঙ্কৃত করার জন্য আমাকে নিমন্ত্রণ করা এক চরম সাহসিকতাপূর্ণ কাজ। আমি মোটেই অবাক হব না যে যদি কোনো রাজনীতিবিদ মনে করেন যে আমাকে সভাপতিত্ব করার অর্থ অপমান করা। আমাকে সভাপতিত্ব করা ধর্মান্ধ হিন্দুদের মনোপুত হতে পারে না। মণ্ডলকে এই প্রশ্নবাণে জর্জরিত করা যেতে পারে যে শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করে কেন আমাকে সভাপতিত্ব নির্বাচন করা হলো। হিন্দু শাস্ত্রানুসারে একজন জন্মসূত্রে ব্রাহ্মণী, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের গুরুর পদ অলঙ্কৃত করতে পারে। বর্ণানাং ব্রাহ্মণ গুরুহ, এটা শাস্ত্রের নির্দেশ। সুতরাং মণ্ডল এই কথা ভালোভাবেই জানে যে একজন হিন্দুকে কার নিকট থেকে শিক্ষা নিতে হবে এবং কাছ থেকে নিতে হবে না, কার নিকট থেকে শিক্ষা নিতে হবে এবং কার থেকে নিতে হবে না। হিন্দু শাস্ত্র কোনো হিন্দুকে এর অধিকার দেয়নি যে কোনো বর্ণের জ্ঞানসম্পন্ন বিরাট পণ্ডিতকে গুরু হিসেবে গ্রহণ করা যেতে পারে। মহারাষ্ট্রের ব্রাহ্মণ ধনর্ষি রামদাসের লেখা থেকে একথা পরিষ্কার জানা যায় যে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার জন্য রামদাস শিবাজিকে অনুপ্রেরণা দিয়েছিলেন। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে মারাঠি ভাষায় লেখা দাসবোধ নামক পুস্তকে হিন্দুকে সম্বোধন করে রামদাস প্রশ্ন করেছেন, কোনো অন্তর্য বা অচ্যুত পণ্ডিতকে আমরা গুরু হিসেবে গ্রহণ করতে পারি কি না। এই প্রশ্নের উত্তরে মহামুনি ব্রাহ্মণ রামদাস বলেছেন, না, কোনো পণ্ডিত অন্তর্যকে গুরু হিসেবে গ্রহণ করা যায় না। আমার উপরিউক্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার দায়িত্ব আমি মণ্ডলের ওপর ছেড়ে দিলাম।
লাহোরে সবর্ণ হিন্দুদের জনসভায় ভাষণ দেওয়ার জন্য সামাজিক মর্যাদায় হীন এক অন্তজ বা অচ্ছুতকে বোম্বে থেকে নিয়ে এসে সভাপতি নির্বাচন করা কারণগুলি মণ্ডল ভালোভাবেই জানেন। আমার কাছে অনেক অচ্ছুত বন্ধুদের ইচ্ছার বিরুদ্ধে এবং আমার নিজের ইচ্ছের বিরুদ্ধেই আমি এই নিমন্ত্রণ গ্রহণ করেছি। আমি জানি যে হিন্দুরা আমাকে পছন্দ করে না। আমি জানি যে আমি তাদের আস্থাভাজন ব্যক্তি নই। এই সমস্ত জেনে আমি হিন্দুদের থেকে নিজেকে ইচ্ছা করেই দূরে সরিয়ে রেখেছি। আমার চিন্তাধারা ও মতবাদ তাদের ওপর আরোপ করতে চাই না। আমি আমার নিজের প্ল্যাটফর্ম থেকে আমার চিন্তাধারা ও মতবাদ প্রচার করে চলেছি। ইতিমধ্যে আমার চিন্তাধারা ও মতবাদ প্রকাশের ফলে হিন্দুদের ক্রোধ ও হৃদয়দগ্ধি যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। হিন্দুদের শোনানোর জন্য আমি যা বলেছি তাদের চোখের সামনে তাদের তৈরি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার তা বলার ইচ্ছা ছিল না। আমি যদি এখানে এসে থাকি সেটা আপনাদের ভালো লাগার জন্য এসেছি, আমার ইচ্ছা অনুসারে নয়। আপনারা সমাজ সংস্কারের কাজে অগ্রসর হয়েছেন। সমাজ সংস্কারের কাজ আমার খুবই ভালো লাগে। এই জন্যই আমি অনুভব করেছি যে সমাজ সংস্কারের কাজে সাহায্য করার সুযোগ আমার পক্ষে অস্বীকার করা উচিত হবে না। বিশেষত আপনারা যখন ভেবেছেন যে আমি সমাজ সংস্কারের কাজে সাহায্য করতে পারি, আপনারাই বিচার করে দেখবেন যে আজ আমি যে কথা বলতে যাচ্ছি সে কথার দ্বারা আপনাদের সমস্যার সমাধান কোনো প্রকারে সাহায্য হবে কি না। আপনাদের সমস্যার কথা চিন্তা করে আমার মতবাদ আপনাদের নিকট উপস্থাপন করছি। আজকে এখানেই শেষ করলাম।